মোটা পাটের দড়ি, পরনে একটা পুরনো ময়লা পাঞ্জাবি। মুখটা নিচের দিকে ঝুলে আছে বলে অন্ধকারে চেনা যাচ্ছে না। বাতাস না থাকলেও লাশটা ঘড়ির পেন্ডুলামের মতো এদিক ওদিক খুব ধীরে ধীরে দুলছে। আর দড়িটা গাছের ডালের সাথে ঘষা খেয়ে মরমর শব্দ হচ্ছে। ভাইজান, বাতাস তো নাই, তাহলে লাশটা এমন দুলতেছে কেমনে? আরে ফাঁসির লাশ অনেক সময় এমন এমনিতেই দুলতে থাকে রতন। এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। মোতালেব ভাই, আপনি আলোটা ধইরা রাখেন। রতন, তুই ভ্যান তাইকা কাশি আর মইটা নিয়ে আয়। আমি গাছে ওইটা দড়িটা কাইটা দিতেছি, তুই নিচে তাইকে শুধু লাশটা ধরবি। রতন ভয়ে ভয়ে মইটা এনে গাছের গোড়ায় লাগালো। করিম সাবধানে মই দিয়ে উপরে উঠতে লাগলো। লাশের কাছে পৌঁছাতে করিমের নাকে একটা কড়া গন্ধ এসে লাগলো। গন্ধটা পচা মাংসের নয়, কেমন একটা পোড়া মাংস আর ছাইয়ের গন্ধ। করিম কাছে দিয়ে দড়িটা কাটার জন্য হাত বাড়ালো। ঠিক তখনই ঝুলন্ত লাশের মাথাটা হঠাৎ করেই এক ঝটকা দিয়ে উপরের দিকে উঠে গেল। লাশের চোখ দুটো খোলা, আর সেই চোখ দুটোয় কোনো মনি নেই, শুধু ধবধবে সাদা। লাশটা সরাসরি করিমের দিকে তাকিয়ে গড়গড়ে ফাটা গলায় বলে উঠল, আমার পা মাটিতে লাগতেছে না, আমারে মাটিতে নামতে দে। আস্তাগফিরুল্লাহ, এইটা কেমনে সম্ভব? করিম নিজেকে সামলে নেওয়ার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। লাশের শরীরটা হঠাৎ করেই অস্বাভাবিক ভারী হয়ে গেল। গাছের মোটা ডালটা